হ্যালো প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা শিখব টেন্স। টেন্স কত প্রকার ও কী কী, টেন্স নিয়ে বিস্তারিত আলোচনা, একেবারে শূন্য থেকে স্টার্ট, বেসিক থেকে একবারে অ্যাডভান্স পর্যন্ত আমরা টেন্স নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাহলে প্রথমত প্রশ্ন আসছে টেন্সের মিনিংটা কি। টেন্স মানে যেগুলো আমরা বুঝি কাল। কাল শিক্ষার্থীরা বুঝে না, কাল যেগুলো তুমি মনে রাখবে সময়। আমরা লিখছি টেন্স মিনিংস টাইম। টেন্স যেগুলো কি সময়। টেন্স প্রথমত যদি আমি একটু বোঝার চেষ্টা করি বাংলা মিনিংটা, কোনো কাজ কখন হচ্ছে বা হয়েছে বা হবে, প্রেজেন্ট, ফার্স্ট, ফিউচার। আমরা একটু এক্সাম্পল দেখলে বুঝতে পারবো। তাছাড়া টাইপস অফ টেন্সটা যদি আমরা একটু দেখে নিই তাহলে ইজি বুঝতে পারবো। টাইপস অফ টেন্সের ভিতরে আমরা পাইতেছি ইংলিশ গ্রামারে প্রধানত কত প্রকার টেন্স আছে? 3 প্রকার। কি কি? প্রেজেন্ট, ফার্স্ট, ফিউচার। ইজিলি আমরা সবাই এটা জানি, বর্তমানকাল, অতীতকাল, ভবিষ্যৎকাল, ঠিক না? এখন আমরা দেখব তার যে ভিতরের অংশগুলো আছে, অর্থাৎ প্রত্যেকটা টেন্সকে কয়টা ভাগে ভাগ করছে। আমরা জানি প্রত্যেকটা টেন্সকে আবার 4টা ভাগে ভাগ করছে। কি কি? প্রেজেন্ট, ফার্স্ট, ফিউচারে প্রেজেন্ট টেন্সে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট ইন্ডিপেন্ডেন্ট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার ইন্ডিপেন্ডেন্ট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এই যে টোটাল আমরা পাইলাম টেন্স মূলত কত প্রকার? 12 প্রকার। প্রধানত 3 প্রকার, মূলত পেলাম কত প্রকার? 12 প্রকার। এখন আমরা আজকে শিখব প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স, যা একটি টেন্স ভালোভাবে বোঝার চেষ্টা করে, একবারে বেসিক টু অ্যাডভান্স লেভেল পর্যন্ত। তাহলে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সের অপর নাম আমরা পাইছি সিম্পল প্রেজেন্ট টেন্স। কি? সিম্পল প্রেজেন্ট টেন্স। সংজ্ঞাটা একটু যদি আমি দেখে নেই, যে কাজ নিয়মিত হয়, অভ্যাস বোঝায়, সাধারণ বোঝায়, বর্তমানে ঘটে বোঝায়, তাকে বলা হয় কি? প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্স। আমরা স্ট্রাকচার বা গঠনটা দেখি। প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স কয় ধরনের গঠন হইতে পারে? 3 ধরনের। কি কি? একটা অ্যাফার্মেটিভ, একটা নেগেটিভ, একটা ইন্টারোগেটিভ। আমরা একটু প্রথমত দেখি অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সের কি স্ট্রাকচারটা বা ফর্মুলাটা কি আসে। সাবজেক্ট, ভার্বের বেস ফর্ম মানে প্রেজেন্ট ফর্ম বি1 নামে আমরা যাকে চিনি, এবং অবজেক্ট। আমরা একটু যদি মনে রাখি, সাবজেক্ট যদি 3rd পারসন সিঙ্গুলার নাম্বার হয়, মানে এক বচন হয়, হি সি, তখন ভার্বের শেষে এস বাই এস দিতে হয়। এটা আমরা একটু মনে রাখবো। এক্সাম্পল দেখলে ইজিলি আমরা বুঝতে পারবো কোনটা সাবজেক্ট, কোনটা ভার্ব, কোনটা, ঠিক না? আই প্লে ফুটবল। আই হইতেছে সাবজেক্ট, প্লে হইতেছে ভার্ব। টোটাল সেন্টেন্সটা আমরা নিলাম। উই রিড বুকস। ইউ গো টু স্কুল। এই যে আমরা কয়েকটা এক্সাম্পল দেখলাম, এগুলো কিসের এক্সাম্পল? প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্সের এক্সাম্পল। এখন আমরা দেখব যে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সে অনেক সময় ভার্বের শেষে এস বাই এস যুগ হয়। এই যে 12টা টেন্স আমরা পাইলাম, কোনো টেন্সে ভার্বের সাথে এস বাই এস যুগ হয় না, শুধু একটাই টেন্স আছে, তার নাম কি? প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্স। কখন এস দিবা আর কখন এস দিবা, ওই টেকনিকটা আজকে আমরা শিখে নিই, বেসিক আলোচনা। সাধারণত এস যুগ হয় ইজিলি আমরা বুঝতে পারি, যেমন প্লে আছে, প্লেস, রিডস, ইটস। ভার্বের শেষে কখন ইএস যোগ করবা, তুমি তো শিখে নিছো এস যোগ করলে প্লুরাল হয়ে যায় বা ভার্বটা সিঙ্গুলার হয়ে যায়। এটা একটি মোস্ট ইম্পর্টেন্ট। নাউনের সাথে যদি তুমি এস লাগাও তখন এটা হয়ে যাবে প্লুরাল, আর ভার্বের লাস্টে যদি তুমি এস যোগ করো তখন সেটা হয়ে যাবে সিঙ্গুলার। ভার্বের শেষে যদি তুমি ইএস যোগ করতে চাও, প্রথমত দেখতে হইব যে ওয়ার্ডটা থাকবে সেই ওয়ার্ডের লাস্টে ও, সিএস, এসএস, ডবল এস, এক্স, এই 5টা যদি থাকে তখন তুমি চিহ্নিত করবা যে তার লাস্টে কী যোগ হইব? ইএস। অন্যথা তুমি কী যোগ করবা? এস যোগ করবা। ইজিলি আমরা জানি এই যে গো, ও আছে, ইএস যোগ হয়েছে, ওয়াচ, সিএস আছে, ইএস যোগ হয়েছে, এস আছে, ইএস যোগ হয়েছে, ঠিক না? এরপরে ডবল এস আছে, ইএস যোগ হয়েছে। এই জিনিসগুলো একটু শিখে নিবা। বেসিক থেকে অনেক সময় কোয়েশ্চন আসে। নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কী ধরনের হয় আমরা এটা একটু দেখি। নেগেটিভ যেগুলো আমরা জানি নাবোধক। স্ট্রাকচার বা ফর্মুলাটা আমরা পাইছি সাবজেক্ট প্লাস ডু ডাজ। এখন মনে রাখার বিষয়, প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সে অক্সিলিয়ারি ভার্ব হিসেবে আমরা মনে রাখি ডু এবং ডাজ। এই যে ডু, ভার্ব এবং ডাজ আছে, তারপরে অলওয়েজ তুমি নট ইউজ করতে হবে কখন? নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে। তারপরে ভার্বের বেস ফর্ম এবং এক্সটেনশন। ডু ডাজ ইউজ করলে পরে ভার্বের সাথে এস বাই এস যোগ করার কোনো প্রয়োজন পড়ে না। এটা আমরা মনে রাখুন আই, উই, ইউ, দে, এই যে সাবজেক্টগুলো আছে তারপরে কি বসে? ডু নট। হি সি ইট সিঙ্গুলার যদি হয় ভার্বের শেষে এস বাই এস দিতে হয়, ও ডুর লাস্টে আমরা কি দিছি? ইএস দিছি। এটাও আমাদের টেকনিক। এই যে ডু আছে, ডুর লাস্টে কি আছে? ও আছে। লাস্টে যদি ও থাকে তখন তুমি এস যোগ করলে হবে না, ইএস যোগ করতে হবে। তাহলে ডু থেকে মূলত ডাজের সৃষ্টি হয়েছে, এটা ইজিলি আমরা বুঝতে পারি এখান থেকে, ঠিক না? নেক্সট আমরা একটা এক্সাম্পল দেখলে একটু সুন্দরভাবে বুঝতে পারবো। আই ডু নট প্লে ফুটবল, আমি ফুটবল খেলি না। দে ডু নট রিড বুকস, তারা বই পড়ে না। এই যে দের সাথে বসছে ডু, আয়ের সাথে বসছে ডু। এখন যখন আমি হি সাবজেক্টটা নিচ্ছি আর ডু নয় ডাজ হয়ে গেছে, তাহলে হি সি ইট যদি থাকে তখন কি বসাতে হবে? ডাজ বসাতে হবে। এটা আমরা একটু মাইন্ডে রাখবো। এখন আমরা শিখতেছি কি? ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রশ্নবোধক বাক্য।
তুমি যখন প্রশ্ন তৈরি করবা তখন প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্সে কীভাবে তুমি করবা সেই স্ট্রাকচারটা আমরা একটু দেখে নিই। অক্সিলারি ভার্ব ডু বা ডাজ যে আছে তাকে শুরুতে নিয়ে আসবা, তারপরে সাবজেক্ট, তারপর ভার্বের বেস ফর্ম, তারপর অবজেক্ট, লাস্ট একটা কোয়েশ্চন মার্ক, যাকে আমরা ইন্টারোগেটিভ সাইন নামে চিনি। এখন আমরা এক্সাম্পল দেখলে ইজিলি বুঝতে পারবো। ডু ইউ প্লে ক্রিকেট? তুমি কি ক্রিকেট খেলো? এই যে আমরা কোয়েশ্চন মার্কটা দিচ্ছি এটা ইন্টারোগেটিভের সাইন, আর ইন্টারোগেটিভ দেওয়ার কারণে যে অক্সিলারি ভার্বটা আছে সাবজেক্টে পূর্বে যায়, এটা আমরা ইজিলি জানি। আই এম এ স্টুডেন্ট, এম আই এ স্টুডেন্ট, লাস্টে কোয়েশ্চন মার্ক। তাহলে যে কোনো একটা অ্যাসার্টিভ সেন্টেন্সে তুমি ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে পারতেছো, অর্থাৎ ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে কিন্তু তোমার এই রুলটা কাজে আসতেছে। কিন্তু মনে রাখার বিষয় প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্সে দুইটাই অক্সিলারি ভার্ব আছে, একটা আছে ডু আর একটা আছে ডাজ। সাবজেক্টটা যদি সিঙ্গুলার হয় তখন ডাজ নিতে হবে, অন্যথা তুমি ডু ইউজ করতে পারো। নেগেটিভ ইন্টারোগেটিভ যদি আমরা একটু দেখি তাহলে একটু বেস্ট হবে, ঠিক না? স্ট্রাকচারটা দেখো, ডু ডাজ সাবজেক্ট প্লাস নট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এই যে ডু ডাজ আছে তারপরে তুমি নটটা ইউজ করতে পারবে না, নট ইউজ করার জন্য তোমার সাবজেক্টের পরে নট ইউজ করতে হবে। কখন? নেগেটিভ ইন্টারোগেটিভের ক্ষেত্রে। এক্সাম্পলটা দেখলে আমরা ইজিলি বুঝতে পারবো। ডু ইউ নট প্লে ফুটবল? এই যে চিন্তা করে দেখো, ডু হইতেছে অক্সিলারি ভার্ব, তারপরে ইউটা হইতেছে কি সাবজেক্ট, নটটা হইতেছে নেগেটিভের চিহ্ন, আর প্লে ফুটবল বাকি অংশ লাস্টে কি ইন্টারোগেটিভ সেন্টেন্স। এই যে নেগেটিভ ইন্টারোগেটিভ আমরা করলাম, এটাও কিন্তু একটা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের ভিতরে অন্তর্ভুক্ত। এখনই যদি আমরা দেখি যে ইউজ অফ প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্স, প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্সে কোন কোন জিনিসগুলো তোমার হাইলাইট করার বিষয়, মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়গুলো আছে, একটা হচ্ছে হ্যাবিট। নিয়মিত যদি অভ্যাস বোঝায় তখন সেটা হয়ে যায় কি প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স। আই গেট আপ আর্লি, শি ড্রিঙ্কস টি ডেলি। এই যে আর্লি, ডেলি, এগুলো দ্বারা কী বুঝাইতেছে? নিয়মিত অভ্যাস বুঝাইতেছে, হ্যাবিট বুঝাইতেছে। ডেলি রুটিন যদি বুঝায় এটাও আমরা প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্স নিব। ইউনিভার্সাল ট্রুথ যদি বুঝায়, যেমন চিরন্তন সত্য যে কথাগুলো আছে, দি সানরাইজ ইন দ্য ইস্ট। এই যে দি সানরাইজ ইন দ্য, একটু চিন্তা করো, রাইজ নয় রাইজেস। কেন? দি সান সিঙ্গুলার হইলে ভার্বের শেষে এস বাই এস দিতে হয়, কখন? প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সের ক্ষেত্রে। তাহলে দি সান রাইজেস ইন দ্য ইস্ট, এটাকে বলা হয় ইউনিভার্সাল ট্রুথ, মানে চিরন্তন সত্য, তা কখনো কি হবে না? মিথ্যা হবে না। পরে আমরা যদি দেখি পার্মানেন্ট যে সিচুয়েশনগুলো আছে এগুলোর ক্ষেত্রে বা টাইম ওয়ার্ডস ইউজের ক্ষেত্রে আমরা দেখতেছি প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স। এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট, তোমার যে জিনিসগুলো মনে রাখতে হবে। কোনো সেন্টেন্সের ভিতরে যদি তুমি অলওয়েজ, এভরিডে, ডেইলি, ইউজুয়ালি, অফেন, সামটাইমস এই ওয়ার্ডগুলো পাইয়ে যাও, তুমি মনে মনে ধরে নেবা এটা প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্স হবে। কারণ প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্সের বৈশিষ্ট্য হচ্ছে এগুলা যদি কোনো সেন্টেন্সে থাকে অন্য কিছু দেখার দরকার নাই। কারেক্ট টেন্স করার ক্ষেত্রে তুমি সবসময় এটাকে কল্পনা করবা কোন টেন্স? প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্স। মানে ভার্বটা যে থাকবো তার উপরে তুমি ফোকাস দিবা। টেন্স মূলত ভার্বের পরিবর্তন। ভার্বটা যদি তুমি ভালো করে শিখতে পারো, বুঝতে পারো, তাহলে টেন্স ইজিলি তোমার কন্ট্রোলে এসে যাবে। এখন যদি আমরা নেক্সট পরবর্তী একটু দেখি তাহলে একটু বুঝতে পারবো। ইম্পর্টেন্ট কয়েকটা রুল আমরা পাইতেছি, ঠিক না? সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, ভার্বের শেষে এস বা ইএস দিতে হয়। নেক্সট রুল 2 কি হয়েছে? ডাজ ব্যবহারের পরে ভার্বের সাথে কখনো এস বা ইএস তুমি যোগ করতে পারতা না। ডাজ ইউজ করছো মানে ডুর সাথে ইএস তুমি ব্যবহার করে নিছো, আর এস বা ইএস যোগ করার কোনো দরকার নাই। তাহলে তুমি কি এমন করতে পারবা? ডাজ হি প্লেস ফুটবল? প্লেস করতে পারবা না। ডাজ হি প্লে ফুটবল? এখানে এসটা হবে না, এটা একটু মাথাতে রাখতে হবে। রুল 3 যদি আমরা একটু দেখি, নেগেটিভ সেন্টেন্সে মূল ভার্বের পরিবর্তন হয় না, অর্থাৎ মূল যে ভার্ব থাকবে সেই ভার্বের কখনো কোনো পরিবর্তন হবে না নেগেটিভে। তুমি মূল ভার্বটাকে কখনো কি করতে পারতা না? কখনো এস যোগ করতে পারতা না। মানে যে ভার্বটা আছে সেম থাকবে, অক্সিলারি ভার্ব তুমি চেঞ্জ করতে পারবা, পরিবর্তন করতে পারবা। মেইন ভার্বের কখনো কি হয় না? পরিবর্তন হয় না। এট এ গ্ল্যান্স এক নজরে ফর্মুলা চার্ট, অর্থাৎ মোস্ট ইম্পর্টেন্ট, এটা একটা স্ক্রিনশট নিয়ে তুমি নিতে পারো। আমরা একদিকে দিলাম টাইপ স্ট্রাকচার, অ্যাফার্মেটিভের ক্ষেত্রে কী হবে, নেগেটিভের ক্ষেত্রে কী হবে, ইন্টারোগেটিভের ক্ষেত্রে কী হবে। স্ট্রাকচারটা এট এ গ্ল্যান্স আমরা একটু দিকে নেই। সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট, অ্যাফার্মেটিভ সেন্টেন্স। সাবজেক্ট প্লাস ডু ডাজ নট প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট, নেগেটিভ সেন্টেন্স। ডু ডাজ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এটাকে বলা হয় ইন্টারোগেটিভ সেন্টেন্স। আর ইন্টারোগেটিভ নেগেটিভ করলে সাবজেক্টের পর একটা নট ইউজ করতে হবে। কি ইউজ করতে হবে? নট ইউজ করতে হবে। এই যে আমরা বেসিক কয়েকটি রুল দেখলাম, এই রুলগুলোর উপর নির্ভর করে এখন আমি 5টা সেন্টেন্স একটু দেখি, ইজিলি তুমি বুঝতে পারবা। আমি বই পড়ি, ওই যে সেন্টেন্সটা আছে আই রিড বুকস, একটু চিন্তা করে দেখো। সে স্কুলে যায়, হি গো না গোজ, কারণ সাবজেক্টটা যে আছে সে থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার, অতএব হি গোজ টু স্কুল। তারা ফুটবল খেলে, দে প্লে ফুটবল। এখন আর এস তুমি যোগ করতে পারতা না, তারা পুরাল বহুবচন, ঠিক না? তুমি কি গান গাও? ডু ইউ সিং সং? ডু ইউ সিং সংস? একটু চিন্তা করো, লাস্টে কি আছে? ইন্টারোগেটিভ সাইন আছে। এই যে আমরা সেন্টেন্সগুলো দেখলাম প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সে, এই বেসিক জিনিসগুলো যদি তোমার ক্লিয়ার থাকে তাহলে কারেক্ট টেন্স করতে অনেকটাই তোমার কি সহজ হইব। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে একটু জানাবেন, আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন।